এসআইআর কেন্দ্রিক মূল আপডেট বেশ কিছুদিন দেওয়া হচ্ছে না, মূলত সেন্ট্রাল গেজেট নিয়ে ব্যস্ততার কারণে। এদিকে প্রচুর ডেভেলপমেন্ট ঘটে রয়েছে এসআইআরকে কেন্দ্র করে। তার মধ্যে একটা যেমন, ইতিমধ্যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন তাদের মধ্যে 15 লক্ষ প্রায় বিচার সম্পন্ন হয়েছে। এই 15 লক্ষ বিচার সম্পন্ন হওয়া মানে 15 লক্ষ অ্যাপ্রুভড হয়েছে এরকম নয়। 15 লক্ষের বিচার সম্পন্ন হয়েছে মানে এর মধ্যে অ্যাপ্রুভ রয়েছে, আবার ডিলিশনও রয়েছে। দুটো মিলিয়ে কতজন ডিলিট হয়েছে এবং কতজন অ্যাপ্রুভড হয়েছে সেটা আমরা জানতে পারবো আগামী বৃহস্পতিবার। কারণ আগামী বৃহস্পতিবার এদিকে সাপ্লিমেন্টারি যে প্রথম লিস্ট সেটা বার হতে চলেছে আগামী বৃহস্পতিবার। আজকে সানডে, আগামী বৃহস্পতিবার এই তালিকা বার হবে। অনেকেরই কোয়ারি ছিল যে কবে বার হবে, তো আগামী বৃহস্পতিবার নজর রাখবেন। এবং এই সাপ্লিমেন্টারি মূলত সেন্ট্রালি পাবলিশড হবে না, আপনার যে ব্লক ভিত্তিক হতে পারে, জিবি ভিত্তিক হতে পারে। আপনি আপনারটা, আপনার এলাকার ডিটেলসটা আপনি আপনার বিএলওকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে সাপ্লিমেন্টারি তালিকায় কার কার নাম যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেগুলো যুক্ত হলো। এরপরে আসছি ট্রাইব্যুনাল সম্পর্কে, তারপরে আসছি গুরুতর বিষয়ে, যেটা ইসিআই প্রধান যিনি বর্তমান রয়েছেন জ্ঞানেশ কুমার, উনাকে অপসারণের দাবি উঠেছে। ইমপিচমেন্ট লোকসভা তথা রাজ্যসভায় নোটিশ করা হয়েছে ইতিমধ্যে। সেই প্রক্রিয়া নিয়ে কি কি কারণে এগুলো উঠল, কি কি অভিযোগ আনা হয়েছে এবং অপসারণের প্রক্রিয়াটা কেমন সেটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে আলোচনা করি ট্রাইব্যুনাল নিয়ে। ট্রাইব্যুনাল গঠনের কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল মানেই হচ্ছে, বুঝতেই পারেন, আরেকটা বিচার প্রক্রিয়া। আন্ডার অ্যাডজুডিকেশনের যে বিচার প্রক্রিয়া চলছে সীমিত আকারে, এটা হচ্ছে এক্সপার্তে। এক্সপার্তে একটা ল্যাটিন টার্ম, এর মানে হচ্ছে একমুখী শুনানি। একমুখী শুনানি এই কারণে, আপনি ডকুমেন্টগুলো জমা দিয়েছেন এবং আপনার শুনানি হচ্ছে কিন্তু আপনি সেখানে উপস্থিত নেই, এই কারণে এক্সপার্টতে শুনানি। এবার ট্রাইব্যুনালে কিন্তু এই এক্সপার্টতে শুনানি হবে না। ট্রাইব্যুনালে আপনি উপস্থিত থাকবেন এবং আপনাকে কেন্দ্র করে আপনার যে প্রমাণপত্রগুলো আপনি ওখানে দেখাবেন, তার উপরে বেস করেই কিন্তু শুনানিগুলো হবে। তো এই ট্রাইব্যুনাল গঠনের কথা যে বলা হয়েছে, এটা মূলত জেলা ভিত্তিক, মানে প্রতিটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল পাবে। সেন্ট্রালি নয়, সেন্ট্রালি হলে যদি কলকাতায় হতো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে মানুষের পক্ষে সেখানে দৌড়ে যাওয়া প্রায় অসম্ভব হতো। এখনও অবধি যা আপডেট, তাতে করে জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল হচ্ছে। যেমন আমাদের জেলা দায়রা আদালত রয়েছে ঠিক সেরকম, এবং এই ট্রাইব্যুনাল কেসগুলো জেলা আদালত যে চত্বর রয়েছে সেখানেও কোথাও বসতে পারে। তো আপনার নিজের জেলায় এই শুনানিগুলো হতে চলেছে ট্রাইব্যুনালের আন্ডারে। ট্রাইব্যুনালে কিভাবে শুনানি করবেন আমি বিস্তারিত ভিডিওতে বলেছি, আপনারা দেখে নিন। ট্রাইব্যুনালে শুনানি করার জন্য আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়, তাহলে কিভাবে শুনানির জন্য আপনি প্রিপারেশনটা নেবেন। ইতিমধ্যে যদি জেনে যান যে ডিলিট হয়েছে, অনেকে ডিলিট হয়েছে, ওনারা জেনেও গিয়েছে এবং আমাকে জানিয়েছে। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে নিন, প্রস্তুতি নিন, কী কী পেপারস রেডি করবেন। প্যানিক নয় কিন্তু। এই ট্রাইব্যুনাল মানে একটা প্রশাসনিক লেভেলের শুনানি, যেখানে আপনার উপস্থিত হয়ে আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, আপনার ভয় পাওয়ার কিছু নেই। বিচার ব্যবস্থা আপনাকে শুনতে চাইছে। আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গে অবিচার হয়েছে, তাহলে ওনারা বিচার দেওয়ার জন্য সেখানে উপস্থিত হচ্ছেন। এ নিয়ে আরও আপডেট রয়েছে। সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণও রয়েছে, যেগুলো আপনার মনে সাহস যোগাবে। আশা করি বুঝতে পারছেন। এই যে সাপ্লিমেন্টারি তালিকা পাবলিশ হতে চলেছে এবং এরপরে যে ট্রাইব্যুনালে শুনানি হবে, এগুলো নিয়ে ইসিআই নাক গলাতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ডিরেক্টলি কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে, তার বাইরে ইসিআই বেরোতে পারবে না। যদি ওনারা এই ইনস্ট্রাকশনগুলো দিতে পারতো ইসিআই, তাহলে আরও জল ঘোলার যে ভয় মানুষ পাচ্ছে সেটার আশঙ্কা আরও বৃদ্ধি পেত। কিন্তু সুপ্রিম কোর্ট ডিরেক্টলি কিছু অবজারভেশন দিয়েছে ওনাদের এবং গাইডলাইন দিয়েছে, এবং তার বাইরে যাওয়া যাবে না যে ট্রাইব্যুনালে। এটাই হচ্ছে ভালো জায়গা, সাহসের জায়গা। আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম এ নিয়ে, সুন্দর করে একটা গল্প সাজিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সাধারণ মানুষের, যদি আমরা কোথাও অত্যাচারিত হই, বাবা মা ছাড়া চিৎকার করার আমাদের আর ডাকার কেউ থাকে না, তেমনি বাবা মা ব্যতীত আমরা যখন অন্যায়ভাবে কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে থাকি কিংবা আমরা অন্যায়ের শিকার হয়ে থাকি, তখন আইনি ব্যবস্থায় আমাদের পিতামাতা। আইন ছাড়া, আদালত ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই আইন আদালতের মারফত যদি আমরা আঘাতপ্রাপ্ত হই, তারপরেও আমাদের আইন আদালত ছাড়া আর কোথাও যাওয়ার নেই।
এ কারণে আইন এবং আদালত নিজের পথে চলবে এটা আশা রাখি, এবং সাধারণ বঞ্চিত মানুষ ওনারা বিচার পাবে ট্রাইব্যুনালে, এই আশা রাখি। এ সম্পর্কে আরেকটা আপডেট হচ্ছে, যেহেতু অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনালগুলো গঠিত হবে এবং সেই সংখ্যাটা অপর্যাপ্ত, তাই বাইরের রাজ্য থেকে বিচারপতিদের এনেও কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করা হবে। অনেক ট্রাইব্যুনালে ভিন্ন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিরাও থাকবে। এদিকে এই মুহূর্তে একটা বড় আপডেট আমি পেলাম, যেটা আমাকে প্রত্যুষ আলী নামে এক ভাই সেন্ড করলো এক্ষুনি। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে একটা নোটিশ পাবলিশ হয়েছে। এই নোটিশে আজকে বিকাল 4টায়, আজকে সানডে 15 তারিখ মার্চ মাসের বিকাল 4টায় সাংবাদিক সম্মেলন ডেকেছে ইসিআই অফ ইন্ডিয়া, এবং সেখানে মোস্ট প্রবাবলি নির্ঘণ্ট বেজে যাবে ইলেকশনের, যেটা স্থগিত রাখার প্রস্তাব রাখা হচ্ছিল। সেই প্রস্তাবে জল ঢেলে দিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মোস্ট প্রবাবলি আজকেই হয়তো কোথায় কোথায় ওনারা আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন ঘোষণা করতে চলেছে, বিধানসভা ইলেকশন। মোস্ট প্রবাবলি আজকে 4টায় এই ঘোষণাটা হয়ে যাবে। ইলেকশন কমিশন কি? এই ইলেকশন কমিশন কি? আপনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে সঠিক অভিযোগ করবেন, মানে ওনারা যদি কোনো অন্যায় করে থাকে সে নিয়ে আপনারা সরব হন, দেখবেন ইলেকশন কমিশনের কেউ আপনার বিরোধিতা করছে না বা জবাবও দিচ্ছে না আপনার অভিযোগের, কিন্তু বিজেপি নেতারা যে রয়েছে, বিজেপি নেতারা ওনাদের গায়ে লেগে যাচ্ছে, ওনারা তেরে আসছে জবাব দিতে, বিজেপি নেতারা। আরে ভাই, কাম ডাউন, কাম ডাউন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, স্বাধীন এবং স্বতন্ত্র, তার সঙ্গে কোনো দলের, কোনো সরকারের কোনো যোগসূত্র নাই। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সমালোচনা করলে, উনাদের ভুল ধরলে বিজেপি এত ছটফট করছে কেন ভাই? এই স্বাধীন ভারতের ইতিহাসে এত নজিরবিহীন ঘটনা। ইসিআই ইজ নট বিজেপি। আপনাদের কেউ বলেনি ইসিআই মানে বিজেপি নয়? ইসিআইকে দল থেকে কি বলা হয়েছে আমরা জানি না, কিংবা বলা হয়েছে কি না সেটাও আমরা জানি না, কিন্তু আপনাদেরকে তো বলা উচিত ছিল, আপনাদের জানা উচিত। এত বড় একটা স্বাধীন সার্বভৌম দেশে, যে দেশ নিজেকে বিশ্বের দরবারে বিশ্বগুরু হিসেবে পরিবেশন করতে ভালোবাসে, সেখানে আপনারা সক্রিয় একটা রানিং গভর্নমেন্ট চালাচ্ছে এরকম দল করেন, অথচ আপনারা জানেন না যে ইসিআই মানে বিজেপি নয়। তাজ্জব কি বাত হ্যায়, তাজ্জব কি বাত হ্যায়, উচ্চারণটা ঠিক করে নিলাম। যাকে এই ইসিআই কি এবং ইসিআইকে নিয়ে কি হতে চলেছে? ইমপিচমেন্ট, একটা ইমপিচমেন্ট আসতে চলেছে, অপসারণের প্রস্তাব। কার অপসারণ? ইসিআই যে প্রধান রয়েছে, ইনার বিরুদ্ধে অনেকগুলো এলিগেশনস, টপ 7 এলিগেশনস আনা হয়েছে। টপ 7 এলিগেশনসগুলো অত্যন্ত গুরুতর, যেগুলো সাধারণ মানুষের এলিগেশনস মানে অভিযোগ। যেমন অন্যায়ভাবে ভোট ডিলিট করা, অন্যায়ভাবে কাউকে ভোটার তালিকায় স্থান দেওয়া, যেটা একদমই অনুচিত, অসাংবিধানিক, বেআইনি কাজ, সেটা করা হয়েছে। সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আর উনি ইসিআই প্রধান একজন জ্ঞানেশ কুমার, একজন আমলা, এবং আমাদের সাংবিধানিক ক্ষমতা ওনার হাতে রয়েছে, এটা সংবিধানই ওনাকে প্রদান করে। কিন্তু উনি একমাত্র আমলা নন, এরকম আমলা প্রচুর রয়েছে আমাদের দেশে। ডিএমরাও তার অংশ, ওনারাও আমলাতন্ত্রের অঙ্গ এবং অংশ। সেই ডিএমদের সঙ্গেও খুব একটা ভালো আচরণ ছিল না, আমরা দেখেছি, এবং সাংসদদের সঙ্গেও। এগুলো নিয়ে গুরুতর মোট 7টি অভিযোগ আনা হয়েছে। এই 7টি অভিযোগের পরে 100 জন লোকসভা এবং রাজ্যসভার সদস্য সেই ইমপিচমেন্টে যদি সই করে অপসারণ প্রস্তাবে, তাহলে সেটা লোকসভায় পেশ করা যায়, এবং তার উপরে লোকসভার যিনি বর্তমান স্পিকার রয়েছেন তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করতে পারেন বা বর্জন করতে পারেন। তারপরে সেটার উপরে বক্তব্য পেশ করা হয় যে কেন ইনার অপসারণ চাওয়া হচ্ছে, তর্ক বিতর্ক হবে আর কি। কিন্তু নোট করার মতো বিষয় হচ্ছে 100 জন নয়, 193 জন মোট সই করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে অসংখ্য মানুষ তিতি বিরক্ত এই যে আইন বিরুদ্ধ কাজগুলো হয়েছে এগুলোতে, এবং জানা নেই যে ইসিআই সাংবিধানিক গাইডলাইন মেনে
কতটা কাজ করছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইসিআই সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকেও প্রপারলি ফলো করেনি, এগুলোও রাখা হয়েছে ইমপিচমেন্টে। তো এই যে 7টা গুরুতর প্রস্তাব আমি স্ক্রিনে দেখাচ্ছি, এক এক করে আপনারা দেখে নিন। এই প্রস্তাব আসতে চলেছে, এসে গিয়েছে এবং লোকসভা ও রাজ্যসভায় নোটিশ করা হয়েছে অলরেডি। এরপর যে গল্পটা সেটা একটু বলি। প্রাচীন ইতিহাসগুলো ঘেঁটে দেখবেন অনেক বড় বড় রাজা বা দাম্ভিক কোনো রাজা নিজের দাম্ভিকতাকে প্রচার করার জন্য অশ্বমেধ যজ্ঞ, শুনেছেন? অশ্বমেধ যজ্ঞ করতেন। এটা হচ্ছে নিজের সুপ্রিমেসি বা ইম্পেরিয়াল পাওয়ারকে প্রদর্শনের একটা হাতিয়ার। উনি একটা ঘোড়াকে একটা পূজা অর্চনা করার পর ছেড়ে দিতেন। সেই ঘোড়া, অশ্বমেধের ঘোড়া যেদিক দিয়ে ছুটবে তার পিছনে ওই রাজ্যের সৈন্য সামন্তগুলো থাকতো ঘোড়ার পিছনে পিছনে। ওই ঘোড়া একদম একা যেদিক দিয়ে ছুটবে সেই এলাকা, যেই রাজা এই ঘোড়াকে ছাড়লো তার। কোনো স্বাধীন সভরেইন কান্ট্রির রাজ্যের উপর দিয়ে যদি সেই ঘোড়া ছোটে তাহলে সেই রাজাকে, এই রাজার অধীনতা স্বীকার করে নিতে হবে। যদি তিনি তা না করেন তাহলে সেই ঘোড়াকে তিনি আটকাবেন। আটকানো মানেই হচ্ছে যেই রাজা এই অশ্বমেধের ঘোড়াকে ছেড়েছে তার সঙ্গে তার যুদ্ধ। এই অশ্বমেধের ঘোড়ার সঙ্গে কার তুলনা করতে চাইছি আশা করি বুঝেছেন, এবং কোন রাজা এই অশ্বমেধ যজ্ঞ করে, ঘোড়াটার নাম যদি হয় ইসিআই, এটা একটা কাল্পনিক নাম, সেই ঘোড়াকে ছেড়েছে। তাহলে ভারতের অনেকগুলো রাজ্য অতিক্রম করার পর একটা জায়গায় এসেছে, যে জায়গাটার সম্পর্কে বলা হয় বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। ওনারা তো বাংলা বোঝে না, জানে না, বাংলাকে ঘৃণা করে, অতএব এটা ওনাদের পক্ষে জানা পসিবলও নয়। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই অশ্বমেধের ঘোড়াকে লাগাম পরানোর জন্য, যাকে এবার ওই সরিয়ে রাখি, এবার আবার ইমপিচমেন্টে ফিরে আসি। ইমপিচমেন্ট আনা হয়েছে। এই ইমপিচমেন্ট যদি লোকসভার স্পিকার গ্রহণ করে, তারপর তার উপরে লোকসভা রাজ্যসভায় প্রস্তাব আনা হবে, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি পাশ হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ উক্তি অবশ্যই লাগবে, যারা এই ইমপিচমেন্টের পক্ষে ভোট দেবেন এরকম সংখ্যাটা যদি বেশি হয় রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে, লোকসভায় 50% থেকে একটা মানে 51% হলেই হয়ে যায় ভোট, কিন্তু রাজ্যসভায় 2/3 ভোটের প্রয়োজন হয়, তাহলেই কিন্তু এই ইসিআই প্রধানকে সরানো সম্ভব। এটা সাংবিধানিক নিয়ম। অত্যন্ত কঠিন, এতটাই কঠিন, এবং লোকসভা ও রাজ্যসভায় কাদের সংখ্যাগরিষ্ঠতা সেটা আমরা সকলে জানি। অতএব এই অপসারণ এতটা সহজ সরল নয় এবং হবেও না মোস্ট প্রবাবলি। তাহলে এই ইমপিচমেন্ট প্রক্রিয়াটা কি বেকার? একদমই নয়, একদমই নয়। কেন? কারণ হচ্ছে অন্তত এই যে লাগাম পরানোর ব্যবস্থা, এটা গোটা দেশের জনগণের কাছে একটা বার্তা যাবে। কি কি এলিগেশনস রয়েছে, অভিযোগগুলো কোন কোন জায়গায় আইন ভঙ্গ হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হবে। দেশের মেইন স্ট্রিম মিডিয়াতে চোখ রাখবেন না। মেইন স্ট্রিম মিডিয়া বলে দেশে আর কিছু নেই, সব একটা দলীয় মিডিয়ায় পরিণত হয়েছে। যেগুলো সম্পর্কে যে শব্দগুলো মানুষ প্রয়োগ করে সেগুলো এখানে আমি করব না, তাতে রুচি নষ্ট হয় আমার এবং আপনার উভয়ের। সারা দেশে এই যে তুমুল বিতর্ক সৃষ্টি হবে, যারা এখনও স্বাধীন সাংবাদিকতা করে থাকেন তাদের বেশিরভাগে মানুষ ইউটিউবকে বেছে নিয়েছেন। তাদের মারফত আপনি অথেন্টিক নিউজগুলো পেয়ে যাবেন, সেই নিউজগুলো দেখবেন, সারা দেশের মানুষ দেখবে, এবং যা ইচ্ছে তাই অশ্বমেধের ঘোড়াকে ছেড়ে দিয়ে যে করা যায় না, বিহারকে দখল করা যায়, তৎকালীন বিহারের অন্য নাম ছিল, তাকে দখল করা যায়। সেখানে অশ্বমেধের ঘোড়াকে আটকানোর হয়তো কেউ ছিল না, কিন্তু বাংলায় ছিল, বাংলায় অশ্বমেধের ঘোড়াকে আটকানো হয়েছে। এরপরে লোকসভার স্পিকার সেই প্রস্তাবটাকে গ্রহণ করবে কি করবে না সেটাও কিন্তু একটা ব্যাপার। উনি বারবার এটাকে রিজেক্টও করতে পারে, উনার সেই পাওয়ার আছে। কিন্তু যদি গ্রহণ নাও করে তারপরেও সারা দেশে কিন্তু একটা বার্তা চলে গিয়েছে
যে বাংলার এসআইআরের ক্ষেত্রে, সারা দেশের কথা আমি বলছি না, বাংলার এসআইআরের ক্ষেত্রে অন্যায় নিয়মভঙ্গ এগুলো হয়েছে, তার ভুরি ভুরি প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে, দেখলে মনে হবে যে শ্রেণীভিত্তিক টার্গেটও রয়েছে, স্পেশালি আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে। তো এই যে সমগ্র প্রক্রিয়া, এটার উপরে চোখ রাখুন, আমিও চোখ রেখেছি। আবারও বলছি যে আগামী বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেদিন সাপ্লিমেন্টারি তালিকা একটা পাবলিশ হবে। এখনও অবধি 15 লক্ষের বিচার সম্পন্ন হয়েছে, বৃহস্পতিবার আস্তে আস্তে আশা করতে পারি সেই সংখ্যাটা আরও বাড়বে। আপনি অনলাইনেও চেক করে নিতেই পারেন যে আপনার নাম যে আপনার অ্যাডজুডিকেশনে ছিল সেটা এখনও আছে নাকি সরে গিয়েছে। এবং আজকে বিকাল 4টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, মোস্ট প্রবাবলি আজকেই ইলেকশনের নির্ঘণ্ট বেজে যাবে। অর্থাৎ এই যে মানুষের ন্যায্য দাবি ছিল, এই লোকগুলোকে ফিরিয়ে না আনা অবধি ইলেকশনটাকে স্থগিত রাখা হোক, সেটা কিন্তু হচ্ছে না। বুঝতেই পারছেন, ওদিকে ইমপিচমেন্ট, এদিকে ইলেকশন ঘোষণা, মানে কোনোভাবেই যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তাদেরকে আর বলছি না, আপনারা বুঝে গিয়েছেন। ওনারা যদি ভোটের বাইরেই থাকেন তাহলেই মঙ্গল, মনে করছে একটা শ্রেণী, একটা দল এবং মেবি ইসিআই। ধন্যবাদ, পাশে থাকবেন। আমি আবার আজকে এখন থেকে অ্যাক্টিভ আছি, আমাকে কল করতে পারেন, কিন্তু রাত 10টার পরে আর কল করবেন না। কালকে অসংখ্য কল এসেছে রাত 10টার পরে, আমারও পার্সোনাল লাইফ আছে, এটা অনুরোধ আমার, রাত 10টার পরে কল করবেন না। আজকে সানডে, রিসিভ করার জন্য আমি রেডি আছি। সেন্ট্রাল গ্যাজেটের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই ডেসক্রিপশনের লিঙ্কে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে সেখানে মেসেজ করতে পারেন, এবং সেটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি ডকুমেন্ট সেন্ড করতে চান সেটা পার্সোনাল পাঠাবেন, গ্রুপে নয়। ধন্যবাদ।